আজ বলবো বাংলার দ্বাদশ ভূঁইয়াদের মধ্যে আরেক অত্যন্ত পরাক্রান্ত ভূঁইয়া বা ভৌমিক ভুলুয়ারাজ লক্ষণ মাণিক্যের কথা। বাংলার যে সমস্ত স্বাধীন ভৌমিক মোগল বাদশাহ আকবরের সময় নিজের নিজের স্বাধীনতার ধ্বজা উড়িয়েছিল, তার মধ্যে ভুলুয়ারাজ লক্ষণ মাণিক্য অন্যতম। এই আইনিয়ার পরিতে ভুলুয়াকে বালাজোয়ার বলা হয়েছে। প্রকৃতপক্ষে এই জোয়ার সরকার সোনারগাঁয়ের অন্তর্গত একটি মহাল ছিল। এর বাৎসরিক রাজস্ব ছিল সে সময় 33,262 টাকা। লক্ষণ মাণিক্য যে সময় ভুলুয়া শাসন করতেন সেই সময় এই স্থান মেঘনা নদের পূর্ব তটবর্তী ছিল। এইখানে এই বিস্তৃত প্রদেশ সে সময় বর্তমান ছিল। রাজা লক্ষণ মাণিক্য ছিলেন বিশ্বম্বর সুরের অধস্তন চতুর্থ পুরুষ। কথিত আছে যে পূর্বপুরুষেরা মিথিলার ক্ষত্রিয় বংশজাত ছিলেন। লক্ষণ মাণিক্যের সময় আরাকানের মগেরা প্রবল পরাক্রান্ত হয়ে বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলগুলোকে একে একে ধ্বংস করতে শুরু করে। এছাড়া 1548 খ্রিস্টাব্দের এক ভয়ানক জলপ্লাবনে সমুদ্র তীরবর্তী স্থানগুলো একেবারে জনশূন্য হয়ে পড়ে। এই সময় ওই স্থানের যারা বাসিন্দা ছিলেন ওই মহাবিপদের সময় দলে দলে সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে সরে যেতে থাকলে এই বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে। এরপর আরাকানের মগেরা সন্দ্বীপ অধিকার করে ভুলু আক্রমণ করে বসে। রাজা লক্ষণ মাণিক্য 2-3 বার মগেদের আক্রমণ প্রতিহত করলেও শেষ পর্যন্ত তিনি নিজের ছোট ভাইয়ের বিশ্বাসঘাতকতার কারণে মগেদের কাছে পরাজিত হন এবং ভুলুয়া ত্যাগ করতে বাধ্য হন। এই ঘোরতর বিপদের দিনে ভুলুয়া রাজ লক্ষণ মাণিক্য এবার খিজিরপুর রাজ ঈশা খাঁর সাহায্য ভিক্ষা করেন। সেই সময় ঈশা খাঁর সঙ্গে মোগলদের একটা সখ্যতা ছিল। ঈশা খাঁ মগেদের এই দৌরাত্মের কথা দিল্লির বাদশাহ স্বয়ং আকবরকে জানালে বাদশাহ নিজেই মগেদের দমন করার জন্য বাংলার তৎকালীন মোগল সুবেদারকে আদেশ পাঠালেন। যদিও সেই সময় বাংলার বেশিরভাগ ভৌমিকেরাই মোগলদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিলেন, তারা শত্রু ছিলেন, কিন্তু তারা নিজেরা মগেদের উৎপীড়নে এতই ব্যতিব্যস্ত ছিলেন যে এই বিষয়ে অর্থাৎ মগদের দমনের ব্যাপারে তারা সবাই মোগল বাহিনীকে সহায়তা করার ব্যাপারে সহমত হলেন। ফলে বাংলার জমিদারদের বেশিরভাগ অংশই সেই সময় মোগল সুবেদারকে এ ব্যাপারে সৈন্য সমেত সহায়তা করতে অগ্রসর হল। এই সম্মিলিত শক্তি এবার মগেদের অন্যতম কেল্লা শহর কসবা আক্রমণ করলো। সেই সময় এই স্থান ভুলুয়ার অন্তর্গত ছিল। এখানে মগেদের একটি শক্তিশালী কেল্লা ছিল যা তারা রাজা লক্ষণ মাণিক্যের পরাজয়ের পর বানিয়েছিল। এইখানে এবার মোগলদের সঙ্গে মগেদের এক ভীষণ যুদ্ধ সংগঠিত হলো এবং এই যুদ্ধে মগেরা মোগলদের কাছে সম্পূর্ণ পরাজিত হয়ে ভুলুয়া ত্যাগ করতে বাধ্য হলো এবং তারা সন্দ্বীপে আশ্রয় নিল। লক্ষণ মাণিক্য আবার কিন্তু নিজের রাজ্যে প্রতিষ্ঠিত হলেন। ভুলুয়ারাজ লক্ষণ মাণিক্যকে ফিরে পেয়ে নিজের ইষ্টদেবী বারাহী প্রচুর বৃত্তি নির্দেশ করলেন। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থদের এনে ভুলুয়াতে প্রতিষ্ঠা করলেন। একসময় মেঘনা ও ব্রহ্মপুত্র নদের পূর্ব তট পাণ্ডববর্জিত স্থান বলে বিবেচিত হতো, কিন্তু ভুলুয়ারাজ লক্ষণ মাণিক্য যেভাবে এই পাণ্ডববর্জিত জনশূন্য স্থানকে একটি জনপদে পরিবর্তিত করতে পেরেছিলেন এবং সেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে একটি সমাজ গঠন করেছিলেন, সেটা তার বিশাল ক্ষমতার পরিচয় দেয়। রাজা লক্ষণ মাণিক্য দৈহিক শক্তিতে কিন্তু মহাবলশালী ছিলেন। কথিত আছে যে যুদ্ধক্ষেত্রে তিনি যে বর্ম পরিধান করতেন তার ওজন ছিল প্রায় 1 মণ। রাজা লক্ষণ মাণিক্য সম্পর্কে লক্ষণ মাণিক্যের মৃত্যু সম্পর্কে দুটো প্রবাদ সাধারণভাবে প্রচলিত আছে।
প্রথম প্রবাদটি এইরকম যে একবার এক অনুষ্ঠানে ভুলুয়া রাজ লক্ষণ মাণিক্য সমস্ত সমাজপতিদের নিমন্ত্রণ করে তার নিজের রাজ্যে নিয়ে আসেন। সেই উপলক্ষে সবাই ভুলুয়াতে এলে রাজা লক্ষণ মাণিক্য ভুলুয়া রাজসভায় যশোর রাজ প্রতাপাদিত্যকে সর্বাধিক সম্মান প্রদর্শন করে। এই ঘটনায় যশোর রাজ প্রতাপাদিত্যের জামাতা এবং চন্দ্রদ্বীপ রাজের রামচন্দ্র অত্যন্ত বিরক্ত এবং ক্রুদ্ধ হন। এরপরে বিভিন্ন ঘটনাতে রাজা লক্ষণ মাণিক্য রাজা রামচন্দ্রকে বালক জ্ঞানে তাকে অবজ্ঞা প্রদর্শন করতে থাকে। এই সমস্ত কারণে রাজা রামচন্দ্র লক্ষণ মাণিক্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং কয়েকটি রণতরী নিয়ে ভুলুয়ার দিকে অগ্রসর হন। এই সংবাদ পেয়ে রাজা লক্ষণ মাণিক্য ক্রোধে উন্মত্ত হয়ে বেশ কিছু সৈন্য সহকারে রামচন্দ্রের বিরুদ্ধে অগ্রসর হন। লক্ষণ মাণিক্য রামচন্দ্রের প্রতি এতটাই বিদ্বেষ ভাব পোষণ করতেন যে চন্দ্রদ্বীপের যুদ্ধ জাহাজগুলো যখন তার দৃষ্টিপথে এলো তখন তিনি ক্রোধে অন্ধ হয়ে কারোর কোনো কথা না শুনে একাই রামচন্দ্রের রণপথের সামনে উপস্থিত হলেন এবং রামচন্দ্রকে হত্যার নিমিত্ত তার রণপথে ঝাঁপিয়ে পড়লেন। চন্দ্রদ্বীপ রাজ রামচন্দ্র বালক হলেও অত্যন্ত বলশালী ছিলেন। তিনি এবং তার লোকজন এবার লক্ষণ মাণিক্যকে ধরে ফেললেন এবং তাকে বন্দী অবস্থায় চন্দ্রদ্বীপে নিয়ে চলে গেলেন। তারা কিন্তু চন্দ্রদ্বীপ আর ভুলুয়া অধিকার করার জন্য কিন্তু তারা সেখানে প্রবেশ করলেন না। সেখানে রাজা রামচন্দ্র লক্ষণ মাণিক্যের মৃত্যুদণ্ডের বিধান দিলে রাজা রামচন্দ্রের মা তাকে এ কাজ হতে বিরত থাকতে বলেন। তার মা চাননি যে এইরকম একজন বীরের এইভাবে প্রাণনাশ হোক। যাই হোক, মাতৃ আজ্ঞা শিরোধার্য করে রামচন্দ্র লক্ষণ মাণিক্যের মৃত্যুদণ্ড রোধ করে তাকে বন্দী করে রাখলেন। এরপর কোনো এক সময়ে লক্ষণ মাণিক্যের বীরত্বের পরিচয় জানবার জন্য তাকে মল্লযুদ্ধ স্থলে উপস্থিত করা হয়। সেখানে তাকে শৃঙ্খল মুক্ত করলে তিনি অতর্কিতে রাজা রামচন্দ্রকে হত্যার উদ্দেশ্যে তাকে আক্রমণ করে বসেন। রামচন্দ্রের দেহরক্ষীরা সে যাত্রায় রামচন্দ্রকে বাঁচিয়ে দেয়। রাজা রামচন্দ্রের মা যখন এই সংবাদ শুনতে পান তখন তিনি তৎক্ষণাৎ লক্ষণ মাণিক্যকে হত্যা করার নির্দেশ দেন এবং সেই নির্দেশ সঙ্গে সঙ্গে পালিত হয়। এই প্রসঙ্গে দ্বিতীয় প্রবাদটি হলো এই যে 1601 খ্রিস্টাব্দে মোগলদের পক্ষ নিয়ে বারভূইয়ারা যখন সন্দ্বীপের যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করছিল মগেদের বিরুদ্ধে, সেই যুদ্ধে ভুলুয়া রাজ লক্ষণ মাণিক্য অত্যন্ত পরাক্রমের সঙ্গে যুদ্ধ করে নিহত হয়েছিল। ঐতিহাসিকরা লক্ষণ মাণিক্যের মৃত্যু সম্পর্কে এই ঘটনাটিকে অধিকতর বিশ্বাসযোগ্য বলে মনে করে। ভুলুয়া রাজ লক্ষণ মাণিক্য যেরকম বীর পুরুষ ছিলেন সেই রকম পণ্ডিত বলেও খ্যাতিমান ছিলেন। তার রচিত বিখ্যাত বিজয় নামে একটি বিখ্যাত নাটকের উল্লেখ পাওয়া যায়, যে নাটকটি অর্জুনের দ্বারা কর্ণবোধ অবলম্বনে লেখা হয়েছিল। রাজা লক্ষণ মাণিক্যের মৃত্যুর পর ভুলুয়ার রাজপদে তার পুত্র বলরাম রায় আসীন হন। এরপরে অবশ্য ত্রিপুরা রাজ অমর মাণিক্য ভুলুয়া আক্রমণ করলে বলরাম অমর মাণিক্যের দ্বারা পরাজিত হন এবং তাকে কর প্রদান করতে বাধ্য হন। 16 শতাব্দীর বাংলায় ভুলুয়া রাজ লক্ষণ মাণিক্য একজন অত্যন্ত পরাক্রমশালী ভৌমিক হিসেবে পরিচিত ছিলেন। আজকের বাঙালি তার যশকীর্তির কথা মনে রাখেনি। ভুলুয়া বা রাজা লক্ষণ মাণিক্য আজ অতীতের গর্বে, কিন্তু সেই সব দিনের উজ্জ্বল স্মৃতিগুলো আজও এই অঞ্চলে বিরাজমান। বাঙালি হিসেবে আমরা আজও তার জন্য গর্ববোধ করতে পারি। আজ এখানে এই পর্যন্ত। পরবর্তী পর্বে বাংলার দ্বাদশ ভূঁইয়ার আরেকজন বিখ্যাত ভূঁইয়ার গল্প নিয়ে আসবো।